আবারও পিলখানায় বিডিআর বিদ্রোহে সোহেল তাজের জড়িত থাকার অভিযোগ তুলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। এ নিয়ে যখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও। নিজের অবস্থান তুলে ধরে ইলিয়াসকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সোহেল তাজ। ফেসবুকে পোস্ট দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। এবার সেই পোস্টের বিষয় নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সোহেল তাজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন সোহেল তাজ। ইলিয়াস হোসেনের ও নিজের ফেসবুক পোস্টে স্ক্রিনশট যুক্ত করে পোস্টে তিনি লেখেন, আমার চ্যালেঞ্জ প্রমাণ না করতে পারলে নাকে খত দিতে হবে। সে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুকে সোহেল তাজকে নিয়ে একটি বিস্ফোরক পোস্ট করেছেন। স্ট্যাটাসে ইলিয়াস হোসেন বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সোহেল তাজের জড়িত থাকার দাবি করেছেন। প্রিয় দর্শক, আমরা আজকে বিডিআর এর বিষয় নিয়ে কথা বলবো। আমার সাথে বেশ কয়েকজন সম্মানিত অতিথি আছেন, যাদের মধ্যে সদ্য মুক্তিপ্রাপ্ত বিডিআর এর জওয়ানরাও আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, গতকাল সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তার ফেসবুকে একটি পোস্ট করে সোহেল তাজকে নিয়ে। সাংবাদিক ইলিয়াসের সেই ফেসবুকে পোস্ট করার পর থেকে সারা দেশের রাজনৈতিক অঙ্গন জুড়ে সোহেল তাজকে নিয়ে নানাবিধ আলোচনা সমালোচনা হচ্ছে। রীতিমতো বলা যায় সাংবাদিক ইলিয়াস সোহেল তাজের মুখোশ উন্মোচন করে দিয়েছে তার সেই ফেসবুক পোস্টের মাধ্যমে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি তার ফেসবুক পোস্টে লিখেন যে সোহেল তাজ বলেছেন, অনেকদিন ধরে বলে আসছেন তিনি পিলখানার ঘটনার সময় লন্ডনে ছিলেন, কিন্তু সোহেল তাজ ঢাকা থেকে লন্ডনে যাবার কথা বলে সিলেটে যায় এবং সেখান থেকে হেলিকপ্টারে আবার ঢাকায় আসে। গোপনে ঢাকায় অবস্থান করে পুরো পিলখানা পরিকল্পনায় অংশ নেয় সে। তার ওই দিনের পাসপোর্টে ঢাকা থেকে ডিপার্চার দেখাতে পারলেও লন্ডন বা অন্য কোনো দেশে অ্যারাইভাল দেখাতে পারবে না। সোহেল তাজের পাসপোর্ট জব্দের অনুরোধও জানিয়েছিল সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সেই ফেসবুক পোস্ট দেওয়ার প্রেক্ষিতে এখন সাংবাদিক ইলিয়াসকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সোহেল তাজ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সোহেল তাজ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে চ্যালেঞ্জ করে দিয়ে বলেছে, সাংবাদিক ইলিয়াস যদি প্রমাণ করতে পারে পিলখানার ঘটনায় সোহেল তাজের সম্পৃক্ততা ছিল, তাহলে সে স্ব-ইচ্ছায় জাতির সামনে আত্মসমর্পণ করবে এবং দেশবাসী তাকে যেই সাজা দিতে চাই সেই সাজায় তিনি মাথা পেতে নেবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এছাড়াও সোহেল তাজ বলেছে যে আমাকে নিয়ে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তকর মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সোহেল তাজ সাংবাদিক ইলিয়াস ভাইকে উদ্দেশ্য করে বলেছে সাংবাদিক ইলিয়াস নাকি মিথ্যাচার করছে এবং সাংবাদিক ইলিয়াসকে ক্ষমা চাইতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে নিয়ে চ্যালেঞ্জ করে কি বলল সোহেল তাজ, আমরা সেটা দেখি, তারপরে কথা বলি। আবারও পিলখানায় বিডিআর বিদ্রোহে সোহেল তাজের জড়িত থাকার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। এ নিয়ে যখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও। নিজের অবস্থান তুলে ধরে ইলিয়াসকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সোহেল তাজ। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন 57 সেনা কর্মকর্তা। বহুল আলোচিত এই ঘটনার সময় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বিদেশে ছিলেন বলে দাবি করেছিলেন তিনি। তবে সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার অফিসিয়াল ফেসবুক পেজের এক স্ট্যাটাসে দিয়েছেন ভিন্ন তথ্য। সোহেল তাজ পিলখানার ঘটনায় জড়িত এমন ইঙ্গিত দিয়ে ইলিয়াস হোসেন বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। সেনা সূত্রে এই তথ্য তিনি জানতে পেরেছেন, তাই সোহেল তাজ যেন আপাতত দেশের বাইরে যেতে না পারে সে দাবিও করেন এই সাংবাদিক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেনের এই মন্তব্যের পর সোহেল তাজ 24 ফেব্রুয়ারি সকালে তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে সার্বিকভাবে সহায়তা করতে তিনি প্রস্তুত রয়েছেন।
অভিযোগ অস্বীকার করে সোহেল তাজ বলেন, বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে তার বিরুদ্ধে জঘন্য মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছেন তিনি। পাশাপাশি এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছেন। সঠিক সময়ে যথাযথ প্রমাণ সহকারে এই মিথ্যাচারের জবাব দেবেন জানিয়ে সোহেল তাজ আরো বলেন, প্রমাণ সহ যখন তিনি সামনে আসবেন তখন এই সকল মিথ্যাচারদের নাকে খত দিতে হবে। গেল বছরের আগস্ট মাসের 18 তারিখে নিজের ফেসবুকে দেয়া একটি পোস্টে তুলে ধরে তিনি আরো লিখেন, সত্য বের হয়ে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, সেনাবাহিনীর মেরুদণ্ড, 57 জন সেনা অফিসার সহ 73 জন শহীদ যারা পিলখানার সেই জঘন্য হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন, তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে তারা জাস্টিস পায়। এছাড়া একই বছরের 15 আগস্টের আরেকটি পোস্টে তুলে ধরে তা জানান, তিনি যে কোনো পুনঃতদন্তে তার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত। সত্য বলার সময় এসেছে, সত্যি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। সোহেল তাজ অনুরোধ করে বলেন, যারা জেনে না জেনে বা না বুঝে কোনো প্রমাণ ছাড়াই তাকে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলবেন এই কাজটা ঠিক না। সবশেষ বিশেষ দ্রষ্টব্য দিয়ে সোহেল তাজ বলেন, আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে তিনি কি আবার রাজনীতিতে আসছেন কিনা, তাদের উদ্দেশ্যে বলবেন, ডোন্ট ওরি, এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবেন না। যারা আছেন তারাই যথেষ্ট। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে নিয়ে মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এবার সেই পোস্টের বিষয় নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সোহেল তাজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন সোহেল তাজ। ইলিয়াস হোসেনের ও নিজের ফেসবুক পোস্টে স্ক্রিনশট যুক্ত করে পোস্টে তিনি লেখেন, আমার চ্যালেঞ্জ প্রমাণ না করতে পারলে নাকে খত দিতে হবে। একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি লেখেন, সঠিক সময় আমি যথাযথ প্রমাণ সহকারে এ মিথ্যাচারের জবাব দেব, তখন এসব মিথ্যাচারীদের নাকে খত দিতে হবে। আমি বরাবরই বলে এসেছি, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত। তাজ আরো লেখেন, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, সেনাবাহিনীর মেরুদণ্ড, 57 জন সেনা অফিসার সহ 73 জন শহীদ যারা পিলখানার সেই জঘন্য হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে তারা ন্যায় বিচার পায়। আমি যে কোনো পুনর্তদন্তে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত। তিনি লেখেন, যারা আতঙ্কে বা ভয়ে আছেন আমি কি আবারও রাজনীতিতে আসছে কিনা, তাদের উদ্দেশ্যে বলবো, দুশ্চিন্তা করবেন না, এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না, আপনারাই যথেষ্ট। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে ও গাজীপুর 4 কাপাসী আসনের সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজকে নিয়ে একটি বিস্ফোরক পোস্ট করেছেন। স্ট্যাটাসে ইলিয়াস হোসাইন বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার দাবি করেছেন। তবে ইলিয়াস হোসাইনের এই পোস্টের জবাবে পাল্টা পোস্ট করেছেন সোহেল তাজ। তিনি ইলিয়াস হোসাইনের কাছে অভিযোগের প্রমাণ দাবি করেছেন। সাংবাদিক ইলিয়াস তার পোস্টের মাধ্যমে সোহেল তাজের বিরুদ্ধে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ তুলে ধরেছেন। ইলিয়াস হোসাইন দেখেন, সোহেল তাজ 2009 সালে পিলখানা ট্র্যাজেডির সময় লন্ডনে অবস্থান করার যে দাবি করেছিলেন তা মিথ্যা, বরং তিনি ওই সময় গোপনে ঢাকায় থেকে পুরো ঘটনার পরিকল্পনায় অংশ নিয়েছিলেন। ইলিয়াস দাবি করেন, যদি সোহেল তাজের পাসপোর্ট পরীক্ষা করা হয় তাহলে ঢাকা থেকে কোনো আন্তর্জাতিক গন্তব্যে তার পৌঁছানোর তথ্য মিলবে না। ইলিয়াস হোসাইন উল্লেখ করেন, সেনা সূত্রে তিনি এমন তথ্য পেয়েছেন। Jora Smart Refrigerator. Smart Life in Smart Refrigerator. সাংবাদিক ইলিয়াস হোসাইন এই অভিযোগের সঠিক তদন্তের জন্য সোহেল তাজের পাসপোর্ট জব্দ করা প্রয়োজন বলে উল্লেখ করেন ফেসবুক স্ট্যাটাসে। অন্যথায় এই বিষয়ে দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে সতর্ক করেন তিনি। এছাড়া ইলিয়াস পোস্টে দাবি করেন যে সোহেল তাজের বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের গোয়েন্দা সংস্থা র এর পরীক্ষিত বন্ধু ছিলেন। এদিকে আমার চ্যালেঞ্জ প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে লিখে একটি পোস্ট শেয়ার করেছেন সোহেল তাজ। পোস্টে তাজ দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল থেকে তার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ড ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করছে। পোস্টে সোহেল তাজ যথাযথ প্রমাণ সহ জবাব দেওয়া হবে উল্লেখ করেন এবং তখন তার বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে তাদের নাকে খত দিতে হবে উল্লেখ করেন তাজ।
সোহেল তাজ তার পোস্টে লেখেন, তিনি বারবার বলছেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে তিনি সার্বিক সহায়তা করতে প্রস্তুত। এরপর গত বছরের 5 আগস্টের পর করা কয়েকটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন সোহেল তাজ। প্রিয় দর্শক, আমরা আজকে বিডিআর এর বিষয় নিয়ে কথা বলবো। আমার সাথে বেশ কয়েকজন সম্মানিত অতিথি আছেন, যাদের মধ্যে সদ্য মুক্তিপ্রাপ্ত বিডিআর এর জওয়ানরাও আছেন। আমরা আপনাদেরকে একটু খুব ছোট করে তথ্য জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 770 জন যে বিডিআর এর সদস্য আছেন, তাদের মধ্যে 277 জন, যেটা বলা হচ্ছে যে তারা সাজাপ্রাপ্ত, যারা কিনা আপনার ফাঁসির আসামি এবং যাবজ্জীবন আসামি, তাদেরকে তারা ছাড়বেন না। আমরা মনে করি যে যাবজ্জীবন এবং ফাঁসির আসামি যারা আছেন তারাই সবচাইতে বেশি নিরীহ এবং নির্দোষ। কারণ শেখ হাসিনার মামলাতে যারা ভালো মানুষ তাদেরকেই সে সব ক্ষেত্রে নির্যাতিত করেছেন, তাদের উপরে জুলুম নেমে এসেছে। অতএব আমরা তাদের মুক্তি চাই। কিন্তু সরকার বলেছিল যে যদি গত শুনানিটা পর্যন্ত হিসাব করি, যে যারা অন্তত খালাস পেয়েছে গত সরকারের আমলে 10 বছর, 5 বছর, 2 বছরের সাজাপ্রাপ্ত, তাদের সাজার মেয়াদ শেষ হয়েছে আরো 10 বছর, 5 বছর আগেই তাদেরকেও আটকে রাখা হয়েছিল, তাদেরকে অন্তত ছাড়বে। সেই মানুষগুলোকেও গত শুনানিতে ছাড়া হয় নাই। গত যে শুনানিটা হয়েছিল সেখান থেকে 178 জনকে বের করা হয়েছে, আরো প্রায় 99 জন এখনো জেলখানায় আছেন। সেই সংখ্যাটা থেকেও আমরা আশা করব, সরকারের কাছে প্রত্যাশা করব যে পরবর্তী যে শুনানি আছে, আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে, এর মধ্যে তাদের সবাইকে মুক্তি দিতে হবে। এবং বিডিআর এর হত্যা মামলাতে আমরা আগেও বলেছি, এখনো বলছি যে বিডিআর এর আমরা বিচার চাই। এই বিচারে যদি যারা মুক্তি পাচ্ছে তাদের মধ্যে যদি বর্তমান কমিশন, শেখ হাসিনার তদন্ত অনুযায়ী না, বর্তমান কমিশন যদি মনে করে কেউ নির্দোষ, তাদেরকে আবার আটক করে নিয়ে যাক ফাঁসি থেকে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু হাসিনার মামলাতে যারা আছে তাদের সবাইকে মুক্তি দিতে হবে। কারণ এই 16 বছরে তাদের উপরে যে নির্যাতন করা হয়েছে, এই মানুষগুলোর জীবনের স্বর্ণযুগ যে সময়টাকে মনে করা হয়, সেই সময়টা তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা আমাদের সাথে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে প্রায় 3 জন আছেন যারা বন্দী ছিলেন। তাদের যে কষ্টের জীবন, সেই জীবনের কথা শুনবো। আমরা প্রথমেই সিরাজুল ইসলাম ভাইয়ের কাছে যাই। সিরাজুল ইসলাম ভাই, আমরা ছোট করে শুনি যে কেমন আছেন এখন, কেমন ছিলেন, কেমন কাটলো আপনার জেল জীবন? আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের যারা গত ছাত্র আন্দোলনে যারা আত্মবলিদান করছে তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি, এবং তাদের যারা মারা গেছে তাদের মাগফিরাত কামনা করছি। এবং আমাদের স্বাধীনতা সেনা কর্মকর্তা যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর প্রথমে একটু কথা না বললে হয় না যে আমি এই 15 বছর জেলে ছিলাম। আপনি একজন মানুষ, আমি জানি না কি বলে আপনাকে আমি মানে সম্মান করবো, জানাবো যে আপনি আমাদের কথা বলেছেন। 15 বছরে তো কেউ আমাদের কথা বলেনি, এবং এই 15 বছর আমরা জেলে ছিলাম। এবং মাঝে মাঝে ওই শুক্রবারে আমাদের একটা ফোন কল ছিল, সেখানে মানে খোঁজ নিতাম যে আমাদের ইলিয়াস স্যার কি আমাদের কোন কথা বলছে, তখন জানতে পারতাম। এছাড়া তো আর কোনো ওয়ে ছিল না। তো আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং পৃথিবীর ইতিহাস মানে বিরল, আপনি প্রথম যে আমাদেরকে নিয়ে প্রথম কথা বললেন। আমি এই ঋণ আপনার জন্য শোধ করতে পারবো না। এবং আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি, আমরা সবাই দোয়া করছি আপনার জন্য, যে আল্লাহ আপনাকে যেন দীর্ঘায়ু করুক এবং আপনি যেন আর অনেক বড় কোনো কিছু আমাদের জন্য করতে পারেন। এই জন্য আপনাকে আমি সবসময় দোয়া করি। আর আমাদের জেলের জীবন তো অনেক কষ্টের জীবন ছিল। আমি একটু পরিচয় দিই, আমি মোহাম্মদ সিরাজ ইসলাম। আমি বিডিআর হাসপাতালের প্যাথোলজির ইনচার্জ ছিলাম, এনসিআইসি ছিলাম আর কি এখানে। তো এই ঘটনা যখন ঘটে তখন আমি প্যাথোলজিতে হাজির ছিলাম। যেহেতু আমার দরবারে কোনো নাম ছিল না, আমার দরবারে যাইনি, বাইরে কোথাও আমি যাইনি, প্যাথোলজিতে হাজির ছিলাম। এরপর আমি ওখানে থাকার পরে আমি সারাদিন ওখানে ছিলাম, পরের দিন ওখানে ছিলাম, মানে 25-26 তারিখে 2 দিন ওখানে ছিলাম। তো জায়গার পরে আমি তখন বাসায় চলে আসি। এরপরে যখন আমাকে ডাকা হয় অফিসে, নিয়মিত অফিস করি। 9 সালে কোনোরকম কোনো সমস্যা হয়নি। 10 সালে যখন আসলাম, সে ফেব্রুয়ারি মাসে সম্ভবত ফেব্রুয়ারি মাস, আমাকে বলা হলো সাক্ষী দিতে হবে। তো যেহেতু আমি দেখিনি, জানিনি, দেখিনি, জানি কি সাক্ষী দেবো, তখন আমি আমাকে 3 দিন সময় দেওয়া হলো, যে তোমাকে 3 দিন সময় দেওয়া হলো, তুমি 3 দিনের ভিতরে তুমি সিদ্ধান্ত নাও, নাহলে কিন্তু আমাদের করা কিছু থাকবে না, জেলে পাঠাতে হবে। তখন এর ভিতরে মা খুব অসুস্থ ছিল, মা চোখে দেখতেন না, উনি এবার হার্টের রোগী ছিলেন এবং ডায়াবেটিস ছিলেন। তো মাকে বললাম, মা আমার এই ঘটনা কি করবো এখন? মা তখন বলছে, বাবা তুমি সাক্ষী দিও না, কারণ একদিন সবাইকে তুমি মরতে হবে, তুমি জেলে চলে যাও, তো 10টা ভাইকে তুমি ক্ষতি করো না। এখানে আটক বলে রাখি, আমাকে ব্ল্যাঙ্ক কাগজে সই কথা বলা হয়েছিল, যে ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে অফসেট পেপারে, ওনারা আমাকে সাজিয়ে দিলে আমি সেটাকে আমি বলবো মাইকে গিয়ে, কিন্তু আমি এটাকে অস্বীকার করি। তারপরে আমাকে কি করলো, আমাকে লাস্টে 10 সালের ফেব্রুয়ারি মাসে শেষের দিকে আমাকে আবার সুযোগ দিল 7 দিন। ওই আমি একই কথা বললাম যে আমি সাক্ষী দেবো না,
আমার ভাগ্যে যা আছে তাই হবে, এই কথা বলে আমি চলে আসছি। পরে 7 দিন পরে আমাকে আবার ডাকা হলো, ডাকা পরে আমি আবার গেলাম, যাওয়ার পরে আমাকে বললো সাক্ষী সই করো। আমি স্যার আমি সই করবো না, কারণ হচ্ছে সই জন্য করবো না, কারণ আমার নাম নির্দেশ যে আমি যদি দেখিনি, আমি দরবারে যাইনি, বাইরে বের হইনি, আমি তো হাজির ছিলাম এখানে। বলতে এগুলো কথা বলে লাভ হবে না, তাহলে জেলে যাওয়া হবে। আলহামদুলিল্লাহ স্যার, যদি আমার রিজিক রেজাল্ট থাকে অবশ্যই জেলে যাবো, করার কিছু নেই। পরে আমাকে স্যার মার্চ মাসের 10 তারিখে আমাকে একটা সুযোগ দিল সকালের দিকে, শেষ সুযোগ, তখন আমি ডিনাই করছি না, আমি দিব না। পরে আমাকে 10 তারিখে আমাকে মানে 2010 সালের মার্চ মাসের 10 তারিখ সম্ভবত বুধবার ছিল আমার যতটুকু মনে হয়, ওইদিন আমাকে পাঠালো, আমাকে এবং আমাদের যে ইউনিটের হাফিজার ছিল সেলিম সাবাব, এই দুজনকে পাঠালো জিজ্ঞাসাবাদের জন্য আপনার ইয়েতে এই মালিবাগ সিআইডিতে। পাঠানোর পরে সিআইডিতে ওখানে যারা কর্মকর্তা ছিলেন ওখানে আমাকে বলা হলো যে আপনি সাক্ষী দেবেন না রিমান্ডে যাবেন। আমি সাক্ষী দিলে তো আমি ওখানে দিয়ে আসতাম, তত পিছন থেকে আসতাম না। তারপরে ওনারা আমার যে পাশে হাফিজ আহমেদ ছিল, আমাদের ইউনিটের হাফিজ আহমেদ সেলিম সাবাব, ওনাকে বললে উনি রাজি হয়ে গেল, আমার সামনে আমি সই করবো এবং ওনাকে আবার আধা ঘন্টা 40 মিনিট পরে ওনাকে আবার ফেরত নিয়ে আসো থানায়। আমি ওখানে ডিনাই করে দিচ্ছি, আমি সই করবো না এবং আমি যা আছে আমার ভাগ্যে তাই হবে, কিন্তু মিথ্যা সাক্ষী দিব না। তারপরে আমাকে সেই রিমান্ডে নেওয়া হলো, 9 দিন রিমান্ড কাটলাম, তারপরে জেল হাজতে পাঠানো হলো। তারপরে তো অনেক কষ্ট করলাম, কষ্ট করে তো 2000 আপনার 2010 সালে যখন জেলে গেলাম তখন আমাকে পাঠিয়ে দিল মুন্সিগঞ্জে গেলাম, কাশিমপুরে গেলাম, এবার জেলে ঘোরালো বেশ অনেকদিন ঘোরালো। আমরা জেলের ভেতরের খবরটা বরং ফারুক ভাইয়ের কাছ থেকে শুনি। সিরাজুল ভাই, আপনার বিস্তারিত ইনশাল্লাহ আমরা শুনবো। আপনাদের এই করুণ ইতিহাস, আমার মনে হয় বাংলাদেশে এটা নিয়ে যদি সিনেমা তৈরি করা হয় অন্তত 3-4 হাজার সিনেমা বানানো যাবে, আমি আপনাদের পরিবারগুলোর সাথে মিশে যতটুকু দেখলাম। ফারুক ভাই, আমাদের আপনার কাছে মূল গুরুত্বপূর্ণ বক্তব্য সেটা হচ্ছে আপনি আমাদেরকে একটু জানাবেন যে মানে আজ থেকে প্রায় আগস্টের পরে যদি হিসাব করি প্রায় 7-8 মাস সময় পার হলো এই কথিত যে বিপ্লবী ফারুকী সরকার, এই যে সরকারের আপনার মানে সময় হয় নাই। গত সপ্তাহে ওরা যেটা বলেছিল যে যারা অন্তত খালাসপ্রাপ্ত তাদেরকে ছাড়তে হবে সবাইকে, আমাদের দাবি এটা, এবং ইনশাল্লাহ এটা মানতেই হবে, কারণ শেখ হাসিনার এই বিচার আমরা মানি না। কিন্তু যাদেরকে ছাড়ার কথা বলা হলো, প্রথমে বললো তাদের পিপি নিয়োগ হয় নাই, পিপি নিয়োগ দেওয়ার পরে পিপি রায় পড়ার সময় পায় নাই, নানান ভাবে তালবাহানা করে এরপরে সবশেষ আপনার আলিয়া মাদ্রাসার এখানকার যেই অস্থায়ী যে বিচারালয় ছিল সেটাকেও আপনার পুড়িয়ে দেওয়া হলো, সেটা নিয়ে আরেকটু সময় কাটানো হলো। সব শেষ তাদের হাতে তো এই গত সপ্তাহে, অর্থাৎ এই সব শেষ যারা বের হলো সেখানেও তো তাদের সুযোগ ছিল। মানে এই অন্তত এই 177 জন বের হতে সমস্যাটা কি ছিল ভাই? মানে 278 জন। এবং কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। আমি আপনার কথাটা বলার আগে একটু মানে এই বিষয়টা নিয়ে কাজ করার কারণে দুঃখবোধ থেকে যেটা বলছি, সিরাজ ভাইকে শুনছিলাম জেলখানায়, আমি জানি না ওনার সাথে আমার দেখা হয়েছিল কিনা, 2015 এবং 2020-এ দুবার, আমার সব মিলে প্রায় 8 মাস। সৌভাগ্যই বলি এই সরকারের অধীনে যারা জেল খেটেছেন অন্তত তারা একটা জিনিস নিশ্চিত যে তারা অন্যায় করেননি বলে, মাথা নত করেননি বলে তাদেরকে জেলে যেতে হয়েছে। তা আমার সৌভাগ্য হয়েছিল 2015 এবং 2018-20-এ দুবার জেলে যাওয়ার। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটি কথা আমরা শুরু থেকে বারবার বলছিলাম, এই সরকার পতিত সরকারের পরে এই সরকার যখন আসলো আমরা সেখানে বলছিলাম যে যেহেতু হাইকোর্টে একটি রিট করা হইল এবং ব্যাপক শুনানির পরে মহামান্য হাইকোর্ট এই বিষয়টা বিশ্বাসে আনলেন যে ওখানে একটি একপেশে তদন্ত হয়েছে, একটি একপেশে মন গড়া একটি আদিষ্ট হয়ে তারা যে চার্জশিটটা দাখিল করলেন সেই চার্জশিটের ভিত্তিতে ভুয়া সাক্ষী দিয়ে একটি জুডিশিয়াল জাজমেন্ট দেওয়া হলো, আসলে এর মাধ্যমে কিছু লোককে হত্যা করা হলো। আমরা বলছিলাম যেহেতু এটা হাইকোর্ট বিশ্বাস করলেন যে একটি ভুল তদন্ত হয়েছে এবং এর ভিত্তিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন এই জনপ্রতিনিধি সরকার তারা একটি তদন্ত কমিশন করলেন। তাদের এই তদন্ত কমিশন করার মাধ্যমে এটা প্রমাণ হলো যে তদন্ত সঠিক হয়নি বলে নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা আছে এবং ওনারা সেই তদন্ত কমিশন করে দিলেন। সঙ্গত কারণেই আমাদের প্রশ্ন ছিল, যেহেতু নতুন করে তদন্ত হচ্ছে, এই তদন্তের মাধ্যমে পুরনো তদন্তটি ভুল প্রমাণিত এবং ওই তদন্তের উপর ভিত্তি করে যত রায় হয়েছে, আদেশ হয়েছে, সবই ভুল। সেখানে প্রত্যেকটা মানুষ যার খুনের অভিযোগে মৃত্যুদণ্ড হয়েছে অথবা যাবজ্জীবন হয়েছে অথবা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে, একইভাবে যিনি খালাস পেয়েছেন সবাই কিন্তু 17 বছর জেল খাটলেন, সবাই 17 বছর জেল খাটলেন। তার মানে কি? অনিয়ম অবিচারের মানে একেবারে শ্রেষ্ঠ উদাহরণ। আপনাদের অবগতির জন্য আমি একটা
গোপনীয় কথা বলতে চাই। শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় আসে, আমি 2 টার্ম শেখ হাসিনা সরকার পেয়েছি, ওনাদের আদেশ হলো 0 লাইন থেকে সীমান্ত থেকে 300 গজ ভিতর দিয়ে টহল করবা, আর বিএসএফ ওই দিক দিয়ে করে। কিন্তু শেখ হাসিনা সরকার না থাকলে আমরা যখন সীমান্তে যাই, বিএসএফ আমাদেরকে দেখে দূরে চলে যায়। ব্যক্তিগত পর্যায়ে বিডিআর এর সাথে সম্মুখ সমর যুদ্ধে বিএসএফ স্বাধীনতার পরে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারে নাই, ইনশাল্লাহ বিডিআর এর সাথে পারবে না। এই জন্য বিডিআর এর মনোবলটা এই কাজটা করে ভেঙে দেওয়া হয়েছে। আমরা মনোবলটা ফেরত পাওয়ার জন্য আমরা বিডিআর এর নামটা পুনরায় চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো, আমি ময়মনসিংহ সেক্টরে যখন কর্মরত ছিলাম, আমরা 25 তারিখ টিভি সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে পিলখানায় ঘটনা ঘটছে। আগে থেকে আমরা কিছুই জানি না। তো আমাদের সেক্টর কমান্ডার আনিস স্যার একটা পুরস্কার নেওয়ার জন্য উনি ঢাকা গিয়েছিলেন। তো এই আনিস স্যার যে টহল পার্টিতে আমরা কিছু গোলাবারুদ উদ্ধার করেছিলাম, উলফার কিছু গোলাবারুদ উদ্ধার করেছিলাম, এই টহল পার্টিতে আমরা ছিলাম। স্বাভাবিকভাবে আমাদের পক্ষ থেকে স্যার গেছেন, পুরস্কার নিয়ে আসবেন, আমরা উৎসুকভাবে ছিলাম। যখন এই ঘটনা শুনতে পেলাম, আমরা জানতে চাইছিলাম আমাদের স্যারের কী হয়েছে। তখন আমাদের জিটু স্যার বললো, স্যারের জন্য সবাই দোয়া করো। আমরা দোয়া করতেছি, জিটু স্যার আমাদের সাথে ছিলেন, আমরা সারাদিন দোয়ারত অবস্থায় ছিলাম। পরবর্তী সময়ে 26 তারিখে কে বা কার নির্দেশে আর্মির অফিসাররা একযুগে আমাদের ইউনিট ত্যাগ করে চলে যান। আমরা তখন শুনতে পারলাম যে সেনাবাহিনী আমাদের আক্রমণ করতে আসবে। যখন এই কথা শুনতে পারলাম, আমাদের পরিবার ইউনিটের ভিতর ছিল, আমাদের বউ বাচ্চাদের নিরাপত্তা এবং আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমরা একটা নিরাপত্তাকালীন অবস্থানে যাই। এবং পরবর্তীতে শেখ হাসিনা যখন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, তার পূর্বেই আমরা অস্ত্র, যার যার অস্ত্র নিজ নিজ দায়িত্বে ছিল, আমরা আমাদের অস্ত্র যাতে হারিয়ে না যায় এই জন্য পরবর্তীতে আমরা অস্ত্রগুলো জমা দিয়ে দিই। আমাদের ইউনিটে কোনো প্রকার ক্ষতি সাধন হয় নাই। 1 মাস তদন্ত করার পরে আমাদের সেক্টরে জিটু সাহেব বলছেন জনগণের চলাচলের উপর কোনো বিঘ্ন হয় নাই, এবং একটা বাজার ছিল, বাজার যথারীতি খোলা ছিল এবং বাজারে বেচাকেনা সঠিক ছিল। পরবর্তীতে আমার উপর অভিযোগ আনা হয় আমি নাকি বাজারে দোকানপাট বন্ধ করেছি। তখন আমি যখন মেসেজটা দেখাইলাম যে স্যারে তো মেসেজ দিচ্ছে, তারা এটা মানে নাই। মূলত তারা সুপরিকল্পিতভাবে শেখ হাসিনার নির্দেশেই একটা তদন্ত করে যারা আওয়ামী লীগের মনোভাব পোষণ করে না বা চাকরিতে আসার আগে যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল না, এই সকল লোকজনকে একটা কুঠার ভিত্তিতে গণহারে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পূর্বে আমাদেরকে বলা হয় সাক্ষী হওয়ার জন্য। আমরা বলি ঘটনা কিছু হয় নাই, আমি বলছি আমি পারবো না সাক্ষী দিতে। ঘটনার পূর্বে আমাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়, বিডিআরের কোনো বিদ্রোহ কাজে গ্রেপ্তার করা হয় না। পরবর্তী সময় আমার ওয়াইফ, আমার ভাইকে নিয়ে চাপ দেওয়া হয়, স্বীকারোক্তি দেওয়ার জন্য আমরা দেই নাই। এই জন্য রাগান্বিতভাবে ওনারা আমাকে 6 বছর দেন। বিচার ব্যবস্থা সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। আপনারা জানেন, একজন সাক্ষী যখন সাক্ষী দেয় আসামির বিরুদ্ধে, সে দাঁড়ায় তাকে সাক্ষী দেয় এবং আসামি পক্ষ এবং বাদী পক্ষ 2 পক্ষের আইনজীবী থাকে। আমাদের ছিল আমরা আসামি পক্ষ আইনজীবী নিয়োগ করতে পারবো, বাট আইনজীবী আদালতে কথা বলতে পারবে না। পৃথিবীর কোনো বিচার ব্যবস্থা এটা নাই। সাক্ষীরা দেখে দেখে সাক্ষী দিছে। তখন আমি মাননীয় আদালতের কাছে বলছিলাম যে আমাকে LLB পাস করতে দেন, আমার জেলাটা কে করবে। এই হলো বিচার ব্যবস্থা, মূলত এটা কোনো বিচার ব্যবস্থা না। আর সর্বশেষ আপনাদের অবগতির জন্য আমি আর একটা কথা বলছি, নতুন আইন করে তো আমাদের বিচার করা হয়েছে। বিডিআর বিদ্রোহের একটা সংজ্ঞা আছে, আমি সংজ্ঞাটা আপনাদের সামনে বলতেছি, যদিও বা এটা বিদ্রোহ না। বিডিআর বিদ্রোহের সংজ্ঞা আছে, কোথাও যদি কোনো বিদ্রোহ হয়, যে সকল সৈনিক বিদ্রোহে অংশগ্রহণ করবে, যারা বিদ্রোহ প্রত্যক্ষ করবে, এমনকি যারা ছুটিতে থাকবে, সবাই এটার এফেক্টেড হবে। আমার প্রশ্ন হলো, যদি বিদ্রোহ হয়ে থাকে, আমরা যদি জেল কেটে থাকি, তাহলে ওই দিন যারা ইউনিটে হাজির ছিল বা বাংলাদেশ রাইফেলসে যত সকল লোক হাজির ছিল, কেউ তো চাকরিতে থাকার কথা না। তাহলে আমাদের উপরে কেন এই অত্যাচারটা করা হলো? এখন যেহেতু সরকার বলেছে এটা হত্যাকাণ্ডের ঘটনা, আর আমাকে যেহেতু বিদ্রোহ অভিযোগের সাজা দেওয়া হয়েছে, সাডেনলিভাবে এই অভিযোগটা থাকে না। এই জন্যই আমরা চাকরিতে পুনর্বহালের দাবি করছি এবং আমাদের এটা ন্যায়সঙ্গত দাবি। আমাদের এটা দেশের জনগণও আমাদের সাথে আছে। আপনি বাড়িতে গেলে একদম একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই বলে যে আপনারা পাবেন। ওনারা সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি আমাদের চাকরি ফেরত দেওয়ার জন্য। আমি আরেকটা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই, সরকার যদি মনে করে জনগণ আমাদের সাথে নাই, তাহলে গণভোট দেওয়া হোক। যদি গণভোটে আমরা চাকরিতে হেরে যাই, গণভোট দেওয়া হোক যে বিডিআর চাকরি ফেরত দেওয়া হোক, পক্ষে না ভোট দেওয়া হোক। আমরা অবশ্যই শতকরা 90% লোকের, আওয়ামী লীগ দূষণ ছাড়া 90% লোকের ভোটে আমরা আমাদের দাবিটা আদায় করতে পারবো। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনারা, আপনাদের ওপিনিয়নটা কি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে পোস্ট করেছে ফেসবুকে, আমার জানা মতে তিনি তথ্য প্রমাণের ভিত্তিতে সেই ফেসবুকে পোস্টটি করেছেন। মিথ্যাচার সাংবাদিক ইলিয়াস অন্তত করবে না। প্রমাণের ভিত্তিতেই তিনি কথা বলেন, তথ্য প্রমাণ হাতে না আসে পর্যন্ত তিনি কখনো কারোর বিষয়ে মুখ খোলেননি। সোহেল তাজ তেলে ভুকেনে জ্বলছে। সোহেল তাজ চ্যালেঞ্জ করেছে যে আমার চ্যালেঞ্জ
প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে। একটি স্বার্থনাশী মহল সোহেল তাজ দাবি করছে তার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করছে। এর তীব্র নিন্দা প্রতিবাদও জানিয়েছে সোহেল তাজ। তো আপনারা জানাবেন এখন আপনাদের ওপিনিয়নটা কি, আপনারা কি বলবেন দিন শেষে? সোহেল তাজ সত্য বলছে নাকি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের পোস্টটি তিনি ঠিকভাবে যাচাই বাছাই করে করেছে? আপনারা কি মনে করছেন জানাবেন। আল্লাহ হাফেজ।